আসসালামু আলাইকুম। সীমান্ত সংঘাত নিয়ে ভারত ও তালেবান সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের। পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার সহ নিহত শতাধিক। তীব্র উত্তেজনা দুই দেশের মধ্যে। গোটা যুক্তরাষ্ট্রের বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে। গাজায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জনকে হত্যা ইসরায়েল আর্মির। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৩ ক্রিকেটার সহ শতাধিক আফগান নিহত হয়েছে। পাকিস্তান তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হামলায় ৭০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলাকালে শুক্রবার এই হামলা চালায় পাকিস্তান। তবে পাকিস্তান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে হামলা চালিয়েছে পাকিস্তানে। পাকিস্তান আর্মি তার উপযুক্ত জবাব দিয়েছে। শুক্রবারের হামলা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের হামলার জবাবে আগামী নভেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ত্রিদেশীয় ক্রিকেট ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। গত বুধবার পাকিস্তান প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালায় আফগানিস্তানের কাবুল ও কান্দাহার শহরে। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। শুক্রবার তার মেয়াদ শেষ হবার আগেই পাকিস্তান আবার পাকতিকা এলাকায় বিমান হামলা চালায় বলে অভিযোগ তালেবান সরকারের। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বলেছেন, যুদ্ধবিরতি চলাকালে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে খারিজ গুল বাহাদুর নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়। জবাবে পাকিস্তান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে। পাকিস্তান আর্মি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতের মদদে ও উস্কানিতে তালেবান সরকার বারবার পাকিস্তান সীমান্তে হামলা পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পাকিস্তানের একাধিক মন্ত্রী বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকার এখন চলছে দিল্লির নির্দেশে। এদিকে তালেবান যোদ্ধারা ৯৩,০০০ নামক একটি হ্যাশট্যাগ প্রচারণা শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে। সাম্প্রতিক সীমান্ত যুদ্ধে পাকিস্তান আর্মির একটি ট্যাঙ্ক দখল করেছে তালেবানরা। এর সাথে রয়েছে পাকিস্তান সেনাদের কিছু প্যান্ট। পাকিস্তানি সেনাদের প্যান্ট লাঠির মাথায় টানিয়ে ৯৩,০০০ হ্যাশট্যাগ নামন প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে তারা পাকিস্তান আর্মিকে স্মরণ করিয়ে দিয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে ভারতের কাছে ৯৩,০০০ সৈন্য ও লোকবল নিয়ে আত্মসমর্পণের ঘটনা। তালেবানদের এই হ্যাশট্যাগ প্রচারণা উঠে এসেছে ভারতের গণমাধ্যমেও। পাকিস্তানের একটি ট্যাঙ্ক দখল এবং ৯৩,০০০ হ্যাশট্যাগ প্রচারণার মাধ্যমে তালেবানরা বোঝাতে চাচ্ছে, যুদ্ধ শুরু হলে আফগানিস্তানের বিরুদ্ধেও পাকিস্তানকে ১৯৭১ সালের পরিণতি বরণ করতে হবে। গত ৯ অক্টোবর দুই দেশের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে। সীমান্ত সংঘর্ষের ঘটনা এখন দুই দেশের মধ্যে পূর্ণ যুদ্ধের দিকে রূপ নিচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের জঙ্গি হামলার খবর বেশ উৎসাহের সঙ্গে প্রচার করছে ভারতের গণমাধ্যম। শুক্রবার পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই বিবৃতিকে পক্ষপাতমূলক অপেশাদার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার। তিনি বলেন, ঘটনার পূর্ণ তদন্ত না করে তারা আগেই বিবৃতি দিয়েছে, অথচ পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত সন্ত্রাসের শিকার। আতা তারার বলেন, হামলার পরপরই পাকিস্তানের নিন্দা জানায় আইসিসি। এরপরই আইসিসির চেয়ারম্যান জয় শাহ তার ব্যক্তিগত এক্সে একই পোস্ট দেন। এভাবে তারা উস্কানি দিতে থাকে আফগান ক্রিকেট বোর্ডকে। সীমান্ত সংঘাত বন্ধের উপায় নিয়ে শনিবার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে পাকিস্তান আফগানিস্তান সরাসরি আলোচনা। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সীমান্তের সমস্ত সন্ত্রাসীদের ঘাঁটি নির্মূল করার। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগানিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। আফগানিস্তানের তালেবান সরকার ও ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান
ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। আসিম মুনির বলেছেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করবে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের এবটাবাদে একটি সেনা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দিলেন জেনারেল মুনির। জেনারেল মুনির তালেবান সরকারের প্রতি বলেন, তাদের উচিত নয় পাকিস্তান বিরোধী কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও সহায়তা করা। তারা যদি এটা বন্ধ না করে তাহলে আমরা এটা বন্ধ করার জন্য যা যা করার দরকার তা করব। এরপর ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেনারেল মুনির বলেন, ভারতকে নেতৃত্বকে আমি সাবধানে থাকার পরামর্শ দিচ্ছি। পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো জায়গা নেই। আপনাদের কোনো হুমকিতে আমরা ভয় পাই না। সামান্য উস্কানিতেও আমরা চূড়ান্ত জবাব দিতে দ্বিধা করব না। জেনারেল মুনির বলেন, নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলে পাকিস্তান কি জবাব দেবে তা কেউ কল্পনাও করতে পারবে না। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে। নো কিংস শিরোনামে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ২,৫০০টির বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সেনা মোতায়েন, শাটডাউন, স্বাস্থ্যসেবা কর্তন ও ট্রাম্পের অভিবাসন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আয়োজন করা হয়েছে এই বিক্ষোভ। অর্থের অভাবে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে শাটডাউন। শাটডাউনের অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে অনেক কর্মকর্তা কর্মচারীর বেতন। অনেকে পাঠানো হয়েছে লম্বা ছুটিতে, অনেককে করা হবে বরখাস্ত। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সেবামূলক প্রকল্প ও ফান্ড। শাটডাউন নিয়ে বর্তমানে বেকায়দায় রয়েছে ট্রাম্প প্রশাসন। বাইডেন প্রশাসনের আমলেও শাটডাউনের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে বিশাল ঋণ নিয়ে সেটা মোকাবেলা করে বাইডেন প্রশাসন। কিন্তু ট্রাম্প প্রশাসন ঋণ নিতে ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাটদের বিরোধিতার কারণে। একদিকে নিজ দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না, অপরদিকে ইউক্রেন ও ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও নগদ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন ইউক্রেনের পেছনে খরচ করেছে $100 বিলিয়ন বেশি। এ নিয়ে তীব্র ক্ষোভ ছিল যুক্তরাষ্ট্রের মানুষের মনে। সর্বশেষ নির্বাচনে বাইডেনের পরাজয়ের অন্যতম কারণ ইউক্রেন ও ইসরায়েল ইস্যু। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় এসে ইউক্রেন আর ইসরায়েলের পেছনে একইভাবে অর্থ ঢালা অব্যাহত রেখেছেন। ফলে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ। তার এই অংশ হিসেবে শনিবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে তারা রাজপথে নেমে আসেন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রতিবাদী আমেরিকান শেম অন ইউ ট্রাম্প, ক্লাস ক্লাউন ট্রাম্প, ট্যাক্স জর্ডার দ্য ট্রাম্প, ট্রাম্প ইজ এ ট্রেইটর, নো ওয়ান ইজ ইলিগাল ইন স্টোলেন ল্যান্ড, ইমিগ্রেন্টস ওয়েলকাম, নো কিংস ইন আমেরিকা ইত্যাদি হাজার হাজার স্লোগান লেখা প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন। ইসরায়েল গাজায় হত্যা করেছে একই পরিবারের ১১ জনকে। এদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী। তারা একটি গাড়িতে করে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় ইসরায়েল আর্মি একটি ট্যাঙ্ক থেকে তাদের ওপর গোলা ছুড়লে তারা সবাই ঘটনাস্থলে নিহত হন। পরিবারটির কর্তা ব্যক্তির নাম শাবান। গাজার জাইতুন নেইবারহুড এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। ৮ দিন আগে যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল আর্মি এই ধরনের বর্বরতা পরিচালনা করল গাজার ফিলিস্তিনিদের ওপর। কেউ জানে না কি কারণে ইসরায়েল আর্মি ঠান্ডা মাথায় এই ধরনের পৈশাচিকতা ঘটাল নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর। ইসরায়েল আর্মির এই পৈশাচিকতা বিষয়ে সম্পূর্ণ নীরব সিএনএন, বিবিসি সহ পশ্চিমা বর্ণবাদী সব গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাদেরকে কোনো ধরনের সতর্ক করা হয়নি এবং তারা ইসরায়েল আর্মির প্রতিও কোনো ধরনের উস্কানিমূলক কিছু করেনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, শাবান পরিবারের নিহত ১১ জনের মধ্যে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া বন্দীরা জানাচ্ছেন তাদের ওপর লোমহর্ষক নির্যাতনের ঘটনা। বন্দী অবস্থায় অনেকে চিরতরে অন্ধ, অনেকে মানসিক ভারসাম্যহীন, অনেকে হয়েছেন পঙ্গু। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েল তাদের কারাগার থেকে ২,০০০ ফিলিস্তিনি মুক্তি দিয়েছে, যাদেরকে ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর গ্রেফতার করা হয়েছিল। এখনও কয়েক হাজার বন্দী রয়েছে ইসরায়েলের কারাগারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।